ও চরিত্রহীন মেয়ে, আমি কিছুতেই বিয়ে করব না। সুযোগ পেয়ে আপনারা এই চরিত্রহীনা মেয়েটিকে গুছিয়ে দিবেন আর আমি টের পাবো না ভেবেছেন? উঠানের একপাশে মাথা নত অবস্থায় বধূবেশে দাঁড়িয়ে রয়েছে জয়ী। ধরনীর সমস্ত কালো দাগ যেন আজ জোরপূর্বক তার সর্বাঙ্গে মেখে দেওয়া হচ্ছে। এই অপবাদ নিদারুণ, অসহ্যকর যন্ত্রণার, অসহনীয় বটে। জয়ীর বাবা জামশেদ রহমান চোল শক্ত করে বরের দিকে তাকিয়ে রয়েছেন। তার দুই মেয়েকে তিনি দেখে শুনে বড় করেছেন। আজ পর্যন্ত গ্রামের কোনো মানুষ তার মেয়েদের দিকে আঙ্গুল তুলে কিছু বলতে পারেনি। সেখানে বিয়ের দিন বর বলছে তার বড় মেয়ের চরিত্রহীন। তিনি শিক্ষিত মানুষ, তাই অশিক্ষিতদের মধ্যে ব্যবহার তাকে সাজে না। নিজের রাগকে দমিয়ে রাখার চেষ্টা করছেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি কিসের ভিত্তিতে আমার মেয়েকে চরিত্রহীন বলছো? কোনো প্রমাণ আছে তোমার কাছে? আলবাত প্রমাণ আছে। মেম্বারের ছেলে নিজে এখানে উপস্থিত আছে, তাকেই জিজ্ঞেস করুন তার সাথে আপনার মেয়ে প্রেম ছিল নাকি। বরের চটপটে স্বীকারোক্তি। এবার আর জামশেদ রহমান রাগ দমিয়ে রাখলেন না, সজোরে থাপ্পড় বসালেন বরের গালে। হুঙ্কার দিয়ে বললেন, এখনই বরযাত্রী নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। মেম্বারের ছেলের কথা শুনে, তুমি আমার মেয়েকে চরিত্রহীন উপাধি দিচ্ছ? আমি যদি পারতাম এখনই তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। ছোটোখাটো নয়, বরং বেশ বড়ই ঝামেলা হয়ে যায় বিয়ে বাড়িতে। বরযাত্রীরা চলে গেছে। গ্রামের মানুষ কানাকানি শুরু করে দিয়েছে। তর্ক বিতর্কের কোনো পর্যায়ে জয়ী ঘরে চলে গেছে তা কেউ খেয়ালই করেনি। মেম্বারের বকে যাওয়া ছেলে অনেক আগে থেকেই জয়ীকে বিরক্ত করত। ভালোবাসার প্রস্তাব, এমনকি বিয়ের প্রস্তাবও দিয়েছিল। জয়ী কিংবা তার পরিবার রাজি হয়নি, যার ফলস্বরূপ বরযাত্রীকে কানপোড়া দিয়ে এই বিয়ে ভঙ্গ করেছে। ঘরের চৌখাটে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন জামশেদ রহমান। ভেতরের ঘর থেকে জয়ীর হাউমাউ করা কান্নার শব্দ ভেসে আসে। আত্মীয় স্বজনরা বলা বলি করছে গ্রামের কোনো এক ছেলের সাথে জয়ের বিয়েটা দিয়ে দিতে। কিন্তু জয় শিক্ষিত মেয়ে, তার উপযুক্ত কোনো ছেলে এই গ্রামে নেই। অন্য গ্রাম থেকেও বিয়ে ভাঙা কোনো মেয়েকে বিয়ে করতে আসার জন্য কোনো ছেলে উদ্গ্রীব হয়ে নেই। জ্ঞাতশূন্য অবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছেন না। ছোট বোন জেসমিন রহমান তখন ভাইয়ের পাশে এসে বসেন। বোনকে পাশে পেয়ে এতক্ষণে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। ক্রন্দনরত স্বরে বলেন, এমন কেন হলো জেসমিন? আমার মেয়েটার সাথে এমন কেন হলো? আপনি কাঁদবেন না ভাইজান, জয়ের কিছুই হয়নি, বরং যা হয়েছে ভালো হয়েছে। আজ যেটা হলো এটা যদি বিয়ের পর হতো, বিয়ের পর যদি ছেলে বলতো ডিভোর্স দিয়ে দেবে, তখন কি হতো বলেন তো? বরং শুকরিয়া আদায় করেন, আমাদের মেয়ে বেঁচে গেছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। খানিকক্ষণ চুপ করে থেকে বলেন, জয়ের বিয়ে আজই হবে আমার অঙ্কনের সাথে। জামশেদ রহমান যেন আটকে উঠলেন, সেই সাথে ভীষণ অবাক হলেন। তিনি বললেন, এসব কি বলিস? অঙ্কন জয়ের চেয়ে 1.5 বছরের ছোট, তাতে কি আপনার আর জয়ের কোনো সমস্যা হবে? সেটা কথা না জেসমিন, অঙ্কন রাজি হবে না। পাঞ্জাবির হাতায় চোখ মুছে বললেন তিনি, অঙ্কনকে রাজি করানোর দায়িত্ব আমার। আপনি রাজি নাকি সেটা বলেন, এটা তো আমার ভাগ্য। কিন্তু অঙ্কন, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি ছেলেকে আমি চিনি। আপনি কাজীকে ডাকেন, আবার আমি আসছি। জয়ী মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাছে পাশে বসে বোনের পিঠে মাথা রেখে অনবরতভাবে কেঁদে চলেছে ত্রয়ীও। ওদেরকে ঘিরে ছোটোখাটো একটা জটলা চারপাশে। অঙ্কনের দৃষ্টি ক্রন্দনরত ত্রয়ীর দিকে নিবদ্ধ। ত্রয়ীকে কাঁদতে দেখে ওর খুব কষ্ট হচ্ছে। সমুদ্রের গর্জনের ন্যায় বুকের মাঝে বিষাদের ঢেউ তুলেছে। ইচ্ছে করছে বুকের মাঝে চেপে ধরে বলতে, কাঁদবে না তুমি, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় জানো না। কিন্তু এতগুলো মানুষের সামনে সেটা কখনোই সম্ভব নয়, এমনকি আড়ালেও না। কারণ ত্রয়ীর প্রতি তার ভালোবাসা একপাক্ষিক, কখনো মনের কথাটি ওকে জানানো হয়নি। মেয়েটা অনেক স্বপ্নবিলাসী, ডাক্তার হবে, গ্রামের মানুষের সেবা করবে, বাবার স্বপ্ন পূরণ করবে। তাই শত শত ভালোবাসার প্রস্তাব পাওয়া সত্ত্বেও চোখ বন্ধ করে সেসব এড়িয়ে গেছে। তাই তো মনে মনে অঙ্কন পণ করেছে যেদিন ত্রয়ী সম্পূর্ণ ডাক্তার হয়ে যাবে, সেদিন একটা রিং নিয়ে হাঁটু গেড়ে ওর সামনে বসে বলবে, ত্রয়ী, তোমায় আমি ভীষণ ভালোবাসি, একদম প্রথম থেকে। যখন তুমি কিশোরী, সদ্য ফোটা গোলাপের ন্যায় কখন যে সম্পূর্ণ নারীতে পরিপূর্ণ হয়েছ তা বুঝে ওঠার আগে থেকেই ভালোবাসি। ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমার স্বপ্নকে। অঙ্কন। জেসমিন রহমানের কণ্ঠে নিজের নাম শুনে পিছু ফিরে তাকায় অঙ্কন। চিন্তিত মুখে তিনি চেয়ে আছেন। অঙ্কন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবে মা? তোর সাথে কিছু কথা আছে, বলো, এদিকে আয়।
অঙ্কন জেসমিন রহমানের সঙ্গে পাশের রুমে যায়। তিনি কোনোরকম ভনিতা ছাড়াই বললেন, তুই জয়কে বিয়ে করবি। অঙ্কনের মনে হলো ধরনীর সুদীর্ঘ অম্বর তার মাথার উপর আছড়ে পড়েছে। মা এসব কি বলছে? সে কি মস্করা করছে? জেসমিন রহমানের সঙ্গে অঙ্কনের সম্পর্ক বন্ধুর মতোই, তবে মস্করা করার মতো সম্পর্ক এবং সিচুয়েশন কোনোটাই এখন নেই। সে তৎক্ষণাৎ কিছু বলতে পারল না। ছেলেকে চুপ থাকতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কিরে, চুপ করে আছিস কেন? করবি না বিয়ে? মা, তুমি কি পাগল হয়ে গেছো? জয়ী আর আমি? উদ্ভ্রান্তের মতো বলল অঙ্কন। হ্যাঁ, জয়ী আর তুই। সমস্যা কি? সমস্যা আছে মা। জয়ী আমার বড়, সে বড়। অনেকটা সমবয়সী বলে নাম ধরে ডাকি, তার মানে তো এই নয় যে বিয়ে করব। পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর বাবা। এই মুহূর্তে আর কোনো যোগ্য ছেলে নেই যে জয়ীকে বিয়ে করবে। ভাইজানের অবস্থা খুব খারাপ। তুই তো জয়ীকে চিনিস, শান্ত গোছের মেয়ে। এত বড় একটা কষ্ট সহ্য করতে না পেরে যদি উল্টাপাল্টা কিছু করে বসে, তুই আর অমত করিস না বাবা। সম্ভব না মা, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমি জয়ীকে কখনো হয়েছে কি দেখিনি। ওকে বিয়ে করা, সংসার করা হবে না আমার দ্বারা। সব হবে, মানিয়ে নিলেই সম্ভব। তুই কি চাস তোর মামার এই বয়সে কিছু হোক, অথবা জয়ী উল্টাপাল্টা কিছু করুক? এখানে তুমি আমায় কেন টানছো? এই বিয়ে ভাঙার পেছনে আমার তো কোনো হাত নেই। আমি জানি সেটা। সবাই তো ভাঙতেই জানে, তুই না হয় গড়ে দিলি। দন্ত দ্বারা নিজের ঠোঁট চেপে ধরে অন্যদিকে ঘুরে দাঁড়ায় অঙ্কন। সে চেয়েছিল ত্রয়ীকে ভালোবাসার কথাটা চেপে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে বলে দেয় উত্তম হবে। তাই আর কোনো কিছু না ভেবেই বলে ফেলল, আমি ত্রয়ীকে ভালোবাসি মা। জেসমিন রহমান চমকে ওঠেন। একই বাড়িতে থাকে ওরা। ডাক্তারি পড়াশোনার জন্য ত্রয়ী ওদের সঙ্গে থাকে, অথচ এমন কোনো কিছুই তিনি দেখেনি। ত্রয়ী তোকে ভালোবাসে? জিজ্ঞেস করেন তিনি। তাকে একই সঙ্গে উপায়ন্তরহীন এবং দ্বিধাগ্রস্ত দেখাচ্ছে। অঙ্কন নির্মল কণ্ঠে জানালো, জানি না। আমি তোকে ভালোবাসি এটাও ত্রয়ী জানে না। ফোঁস করে একটা নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এতক্ষণে যেন শ্বাস রুদ্ধ হয়েছিল এবং এখন সে নিশ্চিন্ত। তিনি বললেন, বেশ, যেটা জানে না সেটা অজানাই থাক। ত্রয়ীর জন্য ছেলের অভাব হবে না। এমনও না যে তোদের সম্পর্ক আছে, কিন্তু এই মুহূর্তে জয়ের পাশে তোকে প্রয়োজন। নিজের মাকে যেন অচেনা লাগছে অঙ্কনের। ছেলের ভালোবাসার মূল্য নেই তার কাছে। অঙ্কন অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, সব জেনে তুমি এই কথা বলছো মা? তিনি কঠোর সুরে বললেন, আজ পর্যন্ত আমি তোমার কাছে কিছুই চাইনি। আজ চাচ্ছি এবং আদেশ করছি, তুমি জয়ীকে বিয়ে করবে। আমি মা হয়ে তোমাকে আদেশ করছি, শুনেছো তুমি? মায়ের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই বলতে পারছে না অঙ্কন। চারদিকে সবকিছু মরুভূমি মনে হচ্ছে, আর সে তৃষ্ণার্ত এক পথিক। তখন দরজার পাশ থেকে ত্রয়ীর গলা শোনা যায়, পপি, আব্বু ডাকছে তোমায়, কাজে চলে এসেছে। ত্রয়ীর কণ্ঠস্বর অঙ্কনের বুকে তীরের ফলার মতো বিধে। কি ভারী সেই যন্ত্রণা, কি বিস্ময় সেই যন্ত্রণার জ্বালা। কিভাবে সে ত্রয়ীকে রেখে জয়ীকে বিয়ে করবে? কিভাবে সে মায়ের অবাধ্য হবে? এ মায়ের আদেশ পূরণ করবে নাকি ভালোবাসা বিসর্জন দেবে? জেসমিন রহমান চলে যাওয়ার পর ত্রয়ী শান্তভঙ্গিতে তাকায় অঙ্কনের দিকে। যে দৃষ্টিতে এতক্ষণ বর্ষা জলে টইটুম্বুর ছিল, সেই দৃষ্টিতে এখন পরিতৃপ্তির ছাপ। ত্রয়ী বলল, আপনাকে আল্লাহ নিশ্চয়ই দেবদূত হিসেবে পাঠিয়েছিল, নয়তো অফিসের এত কাজের ব্যস্ততা থাকার পরেও কেন আপনি বিয়েতে আসতে যাবেন? আল্লাহর অশেষ রহমত। আপনার ঋণ কখনো হয়তো আমরা শোধ করতে পারবো না, চিরদিন ঋণী হয়েই থাকবো। আমাদের পরিবারের সম্মান, আপুর জীবন বাঁচিয়েছেন আপনি। আমি ভীষণ খুশি হয়েছি আপনি আমাদের বিপদে এগিয়ে এসেছেন। ব্যর্থ যোদ্ধার ন্যায় স্তম্ভিত অঙ্কন। সে এসেছিল ত্রয়ীর জন্য। সকল ব্যস্ততাকে একপাশে ফেলে শুধু কিছুটা সময় হাসি খুশি ত্রয়ীকে দেখবে বলে এসেছিল। আর এই আশাটাই এখন তার কাল হয়ে দাঁড়ালো। ত্রয়ীও ধরে নিয়েছে অঙ্কন বিয়েটা করবে। সে আসলে কি করবে এখন? কি করা উচিত? চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মাঝে সাঝে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। সবচেয়ে বড় রুমটাই অপেক্ষা করছে সবাই। অঙ্কন এখনও আসেনি। জামশেদ রহমানকে চিন্তিত দেখালেও জেসমিন রহমান একদম নিশ্চিন্ত। পাথরের মূর্তির মতো এক ভঙ্গিতে বসে আছে জয়ী। নীরবে চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। সে নিশ্চল। ত্রয়ী শক্ত করে বোনের এক হাত ধরে রেখেছে। আর কতক্ষণ বসে থাকবো? ছেলেরে ডাকেন এবার। কাজের গলায় বিরক্তি। দেরি হচ্ছে দেখে তার মনে হচ্ছে এবারও বিয়েটা হবে না। জেসমিন রহমান অঙ্কনকে ডাকতে যাওয়ার আগে অঙ্কন নিজে এসে উপস্থিত হয়। ওই তো অঙ্কন এসে পড়েছে। আয় বাবা, জয়ের পাশে বস, বললেন তিনি। অঙ্কন সেখানেই দাঁড়িয়ে বলল, আমার কিছু কথা আছে, যেগুলো সকলের জানা প্রয়োজন। পরে কথা বলা যাবে, আগে বিয়েটা হয়ে যাক। বিয়েটা আমি করব না মা।
ঘরটায় যতটুকু নীরবতা ছিল এখন তার চেয়ে বেশি নীরব হয়ে গেল যেন। সকলে অবাক হয়ে তাকিয়ে আছে অঙ্কনের দিকে। জেসমিন রহমান ভাবতে পারেনি এতগুলো মানুষের সামনে অঙ্কন এভাবে তাকে বেইজ্জতি করবে। তিনি চিবিয়ে চিবিয়ে বলেন, এখন মস্করা করার সময় নয় অঙ্কন, একটা মেয়ের লাইফ নিয়ে কথা। এক্স্যাক্টলি মা, বিয়েটা যে কোনো ছেলে খেলা নয়, এটা আমি তোমায় বোঝাতে চাই। আমি এই বিয়েতে রাজি না। তোমরা কি একবারও জয়ীর মতামত নিয়েছো? ওই বিয়েতে রাজি নাকি জানতে চেয়েছো কেউ? সকলেই নিরুত্তর। আসলে কেউ জয়ী থেকে জানার প্রয়োজন মনে করেনি জয়ী অঙ্কনকে বিয়ে করতে রাজি কিনা। সকলেই তাড়াহুড়োয় আছে জয়ীকে প্রাতস্থন করার জন্য। অঙ্কন বলল, বিয়েটা যেহেতু আমরা করব, তাই আমাদের মতামতকে সবার আগে গুরুত্ব দেওয়া প্রয়োজন। শুধু বিয়ে করলাম আর সব সমস্যার সমাধান হয়ে গেল না, বরং সমস্যা আরও বেশি বাড়বে। বিয়ের পর প্রতিনিয়ত অশান্তি হবে সংসারে। হয়তো একসময় দুজনেই মানিয়ে নেব, কিন্তু মেনে নিতে পারবো না। মানিয়ে নেওয়া এবং মেনে নেওয়া এক বিষয় নয়। অঙ্কনের ভেতর চাপা উত্তেজনা কাজ করছে। জেসমিন রহমান ছেলের সাহস দেখে হতবিহ্বল। আত্মীয় স্বজনদের কাছে ছোট তো হলেনি, এমনকি নিজের ভাইয়ের কাছেও। জয়ী এ পর্যন্ত একটা কথাও বলেনি, চুপ করে আছে পূর্বের ন্যায়। চোখের পানি শুকিয়ে গেছে। জেসমিন রহমান দিকদিশা খুঁজে পাচ্ছে না। ঠিক কোন কথাটা অঙ্কনকে বলে রাগ মিটবে সেটাও বুঝতে পারছে না। অপমানে মাথা হেড করে রেখেছে জামশেদ রহমান। এক প্রত্যাখ্যানের পর আরেক প্রত্যাখ্যান কাম্য ছিল না। যে কষ্ট তিনি নিজে সহ্য করতে পারছে না, সে কষ্ট জয় কিভাবে সহ্য করবে? তিনি ব্যাকুল হয়ে জেসমিন রহমানের উদ্দেশ্যে বলেন, ওকে আর কিছু বলিস না জেসমিন, ভুলটা আমারই ছিল। রাজি হয়ে ভুল আমিই করেছি। জয়ের নিজেরও মতামত নেওয়া দরকার ছিল আমার। না ভাইজান, ওর সমস্যা কি আমার জানতে হবে। কেন ও জয়কে বিয়ে করবে না? কোন দিক দিয়ে জয়ী ওর থেকে কম? ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছেলের প্রতি চরম ক্ষিপ্ত এখন। ঠাটিয়ে দুটো চর গালে বসালেও রাগ মিটবে না বলে মনে হয় না। বিরাট সমস্যা। জয়ী কোনো দিক থেকেই কম না, সেটা আমিও মানি। সমস্যাটা হলো, আমি তো জয়কে ভালোবাসি না, আমি ত্রয়ীকে ভালোবাসি। জয়ী যদি ত্রয়ের বোন না হতো, তাহলে হয়তো আমি বিয়েটার ব্যাপারে ভাবতাম। কিন্তু এক বোনকে ভালোবেসে আরেক বোনকে বিয়ে করা সম্ভব না। ইচ্ছে হোক বা অনিচ্ছায় ত্রয়ীর সঙ্গে দেখা হবে, আমি সহ্য করতে পারবো না তখন। উপস্থিত সকলে অবাক হয়ে তাকিয়ে রয়েছে অঙ্কনের দিকে। এমনটা তারা কল্পনা করতে পারেনি। আতঙ্কিত ত্রয়ী স্তব্ধ হয়ে রয়েছে। এসব সে কি বলছে? বোধগম্য হয় না ত্রয়ীর। ত্রয়ী খেয়াল করলো জয়ী ওর হাতটা আলকা করে দিয়েছে। জয়ী কি ভুল বলেছে? কিন্তু সে তো নিজেও এসব জানতো না। ঘূর্ণা করেও টের পায়নি কখনো। অঙ্কন বুঝতেও দেয়নি। অনেক হয়েছে, এবার থামো তোমরা। একের পর এক নাটক আর সহ্য হচ্ছে না আমার। তোমরা কি শুরু করেছো? আমায় কি মনে হয় পুতুল? যে পারছো যাকে পারছো তুলে নিয়ে আসছো বিয়ে করার জন্য, সে রাজি নাকি জানতে চাচ্ছ না? বাবা, তুমি কি করে রাজি হলে? কেন তুমি অঙ্কনের সাথে আমার বিয়ের ব্যাপারে রাজি হয়েছিলে? আর ফুপি, আমি তো তোমার থেকে এটা আশা করিনি। তুমি কি আমায় করুণা করছো? অঙ্কন রাজি না সত্ত্বেও তুমি ওকে জোর করেছো বিয়ের জন্য। তুমি যদি এই কাজটা না করতে, তাহলে দ্বিতীয়বারের মতো মানুষের হাসি তামাশার পাত্রী হতো না আমার। অঙ্কন ত্রয়ীকে ভালোবাসে। সে আমি অঙ্কনকে বিয়ে করব? নিজের বোনের পথের কাঁটা হব? আমি নিজেই করব না এই বিয়ে। আমি কারো পথের কাঁটা হব না। এতক্ষণ নির্বাক থাকা জয়ী মুখ ফুটে এক নিঃশ্বাসে কথাগুলো বলল। ভেতরের সব ক্ষোভ কষ্ট ঢেলে দিয়েছে কথার মাঝে। ত্রয়ীর হাত ছেড়ে দিয়ে মাথার ঘোমটা একটানে ছুঁড়ে ফেলে ফ্লোরে। যত্নে মাথায় দেওয়া ঘোমটার স্থান হয়েছে এখন মেঝের কাঠের ওপর। লাল টকটকে ঘোমটাটা পড়ে রইল বড্ড অবহেলায়। জিদ্দে বড় ঘর থেকে হনহন করে নিজের ঘরের দিকে পা বাড়ায় জয়ী। যাওয়ার আগে ত্রয়ীকে বলে, তুই বোন হয়ে কাজটা করতে পারলি, সকলকে সুযোগ দিলি আমায় নিয়ে উপহাস করার। ত্রয়ী পেছন পেছন যেতে যেতে বলছে, আপু আমায় ভুল বুঝিস না, সত্যি আমি এসব কিছু জানতাম না। উঠোনের মাঝখান দিয়ে দৌড়ে যাওয়ার সময় ত্রয়ীর পাড়ে কাটা ফুটে ওঠে। ওই অবস্থাতেও সে দুকদম আগায়। তারপর ব্যথায় কোকিয়ে ওঠে সেখানে বসে পড়ে। সামনে থেকে দেখতে পায় মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছে জয়ী। বড় ঘর থেকে আত্মীয় স্বজনরা বলাবলি করছেন, জামশেদ তোরে আগেই কইছিলাম মাইয়ারে দূরে পড়িতে পাঠাইস না, যা পড়ানোর কাম নিজের কাছে রাইখায় পড়া। দেখলি তো দূরে দিয়ে কি হইল, আত্মীয়র কাছে রাইখাও কি হইল, ওই পোলার লগেই তো প্রেম প্রীতি করল। শেষে আসা নিজের বোনের পথের কাটা হইল। পড়ারও মাইয়ারে ডাক্তারি। উঠানের মাঝামাঝি থাকায় বড় ঘরের কথাও ত্রয়ীর কানে আসে। এছাড়া তারা উচ্চস্বরেই কথা বলছে। জয়ের বলা কথাগুলো কানে বাজছে।
কাটার আঘাতে হোক কিংবা কথার আঘাতে। ত্রয়ী ফুপিয়ে কেঁদে ওঠে। বিছানার এক কোণে ওবো হয়ে শুয়ে আছে ত্রয়ী। চোখের জলে বালিশের এক সাইড ভিজে গেছে। যত ফোঁটা চোখের পানি পড়েছে বালিশ সেটা শুষে নিচ্ছে। নীরবে কাঁদতে কাঁদতে কখনো কখনো ভেতর থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। যা হওয়ার ছিল না তাই হচ্ছে। এমনটা না হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? ত্রয়ী ঘুমিয়েছিস? কপাটের বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন ত্রয়ীর মা। ঘর ঘুটঘুটে অন্ধকার থাকায় তিনি বুঝতে পারছে না ত্রয়ী ঘুমিয়েছে নাকি জেগে আছে। ত্রয়ী চটপট উঠে বসে দুহাতে চোখের পানি এবং গালে লেগে থাকা পানি মুছে ফেলে। যথাসম্ভব কণ্ঠ এবং নিজেকে স্বাভাবিক করে বলে, জেগে আছি মা। তিনি ঘরে এসে লাইট জ্বালান। ত্রয়ীর দিকে শান্ত দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বিছানায় বসেন। খুবই শান্তভাবে জিজ্ঞেস করেন, কবে থেকে তোদের সম্পর্ক? মায়ের কণ্ঠে চাপা বিষাদের সুর, অবিশ্বাসের রেশ। ত্রয়ীর কষ্ট হয়। ধরে আসা কণ্ঠে বলে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই মা। আমায় বিশ্বাস করো একটাবার। অঙ্কন ভাই যে আমায় পছন্দ করে আমি নিজেও জানতাম না। একই বাসায় থাকলেও আমাদের কথা হতো খুবই কম, বলতে পারো হতোই না তেমন। তার সাথে আমার দেখা হতো শুধু রাতে খাওয়ার টেবিলে। মাঝে মাঝে তো তাও হতো না। পড়ার চাপের জন্য পড়ে খেতাম। ছুটির দিনটা বাড়িতে থাকলেও আমি বইয়ের মাঝেই ডুবে থাকতাম। তুমি যদি আমার কথা বিশ্বাস করে না থাকো তাহলে ফুপিকে ফোন করো, জিজ্ঞেস করো, দেখো আমি তোমাকে কিছু মিথ্যে বলেছি কিনা। অকস্মাৎ কান্নায় ভেঙে পড়েন মা। ফুপিয়ে ফুপিয়ে বলেন, এরকমটা কেন হলো রে ত্রয়ী? আমি তো কখনো কল্পনা করিনি এমন দিন আসবে যেদিন আমি নিজের মেয়েদের অবিশ্বাস করব। ভাগ্য আমাকে কোথায় এনে দাঁড় করালো। ত্রয়ীর বলার মতো কোনো ভাষা নেই। ঠোঁট চেপে সে নিজেও কাঁদতে শুরু করে। তার নিজের কাছেও এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা অবিশ্বাস্য লাগছে। মা চোখের পানি মুছে বলেন, যা হওয়ার হয়েছে, দেখি আল্লাহ কি চান। তুই আর রাত জাগিস না, ঘুমিয়ে পড়। কথা শেষ করে তিনি লাইট অফ করে দিয়ে ঘর থেকে বের হয়ে যান। কান্নার দমক বেড়ে যায় ত্রয়ীর। আজ যদি এই ঘটনা না ঘটতো তাহলে রাতটা অন্যরকম কাটতো। মা পাশে শুয়ে চুলে বিলি কেটে দিতেন। এটা প্রতিবারই হয়। যতবার ত্রয়ী ঢাকা থেকে গ্রামে বেড়াতে আসে এবং যতদিন থাকে ততদিন মা ত্রয়ীর সঙ্গেই ঘুমায়, মাথায় হাত বুলিয়ে দেয়, চুলে বিলি কেটে দেয়। কিন্তু আজ সেসব দিন অতীত তো বটেই, রূপকথার গল্প মনে হচ্ছে। সময় কত দ্রুত বলতে যায়। কয়েক সেকেন্ডের ব্যবধানেই পাল্টে যেতে পারে পুরো জীবন। সব জীবন রঙিন সুতোয় বাঁধে না। কিছু জীবন কাছের মতো ভেঙে গড়িয়ে যায়। মোরগের ডাকে সকালের ঘুম ভাঙে ত্রয়ীর। বেশ রাত করে ঘুমানোর ফলে মাথাটা ঝিমঝিম করছে। কিন্তু রুটিন মাফিক প্রতিদিন ত্রয়ী 6টা বাজে উঠে বলে আজও 6টা বাজেই ঘুম ভেঙেছে। কিছুক্ষণ চুপ করে বিছানায় বসে থাকে। তারপর হেলতে দুলতে ঘর থেকে বের হয়। কলপারে গিয়ে মুখ ধুয়ে নেয়। জয়ীর ঘরের দরজা এখনো বন্ধ। মা রান্নাঘরে মাটির চুলায় রান্না বাঁধিয়েছেন। ত্রয়ী না ঘরে গিয়ে আগে রান্নাঘরে যায়। মাকে ডাকার সঙ্গে সঙ্গে মা চমকে ওঠেন। শাড়ির আঁচলে চোখ মুছে বলেন, হ্যাঁ বল, তুমি কাঁদছো? আমার আর কান্না? তুই এত সকালে উঠেছিস কেন? আর একটু ঘুমাতি। প্রতিদিন এই সময় উঠি, তাই অভ্যাস হয়ে গেছে। ঘরে মুড়ি আছে, গুড় আছে, রুটি কলা আছে, ফল আছে, কি খাবি খা। কিছু খাবো না মা, আমি আজ ঢাকায় চলে যাই। কেন? পড়ার অনেক চাপ এখন। কয়েক মাস পরে ফাইনাল পরীক্ষা। যত তাড়াতাড়ি যাব ততই ভালো। ছুটি নিয়েছিলি কয়দিনের? 5 দিন। আচ্ছা, তোর বাবা আসুক। ত্রয়ী উঠে ঘরে ফিরে আসে। মায়ের শুকনো মুখ দেখতে ভালো লাগছে না। আত্মীয়রা সবার রাতে চলে গেছে। অঙ্কনরা আছে নাকি সেটাও জানে না ত্রয়ী। ঘরের মাঝখানে পাতাটনের কাঠের ওপর সে বসে পড়ে। সে দোষী নয়, তবুও পরিস্থিতির শিকার হয়ে নিজেকে দোষী মনে হচ্ছে। জামশেদ রহমান ঘরে প্রবেশ করে দেখেন মনমরা হয়ে ত্রয়ী হাঁটুর উপর মাথা গেড়ে বসে আছে। তিনি ছোট ছোট কদমে এগিয়ে গিয়ে ত্রয়ীর পাশে বসেন। ত্রয়ী এতটাই আনমনা হয়ে চিন্তা ভাবনা করছে যে বাবার উপস্থিতিও টের পায়নি। বাবা ত্রয়ীর মাথায় হাত বুলিয়ে বলেন, সকালে নাস্তা খেয়েছিস মা? চকিতে পাশ ফিরে তাকায় ত্রয়ী। কাল রাতে অঙ্ক যখন বাসার সামনে সব বলল সে ত্রয়ীকে ভালোবাসে, এরপর আর কথা হয়নি বাবার সাথে। তার ধারণা ছিল অন্য সবার মতো বাবাও বোধহয় ত্রয়ীকে ভুল বুঝেছে। কিন্তু বাবার কথাবার্তা খুব স্বাভাবিক, চোখের চাউনি শান্ত স্থির। বিস্মিত হওয়ায় তৎক্ষণাৎ মুখ ফুটে ত্রয়ী কিছু বলতেও পারল না, শুধু দুপাশে মাথা নাড়ালো, যার অর্থ সে খায়নি। এ কথা শুনে বাবা স্মিথ হাসে বললেন, কেন? ঢাকা শহরের নাস্তা ছাড়া গ্রামের নাস্তা মজা লাগে না? বাবার কথা শুনে মনে হচ্ছে কাল রাতে যেন কিছুই হয়নি, সবটা ত্রয়ীর কল্পনা মাত্র। আসলেই কল্পনা, নাকি বাবা অতি স্বাভাবিক ব্যবহার করছেন?
ত্রয়ী এবারও নিশ্চুপ। বাবাই বললেন, কালকের ঘটনা দিয়ে মন খারাপ? এবার মুখ খুলল ত্রয়ী। বলল, অন্য সবার মতো তুমিও কি আমায় ভুল বুঝেছো বাবা? তুমি কি আমায় বিশ্বাস করো না? তুমিও কি ভাবো আমি আপুর পথের কাঁটা? ও কথা বলে না মা, আমি বিশ্বাস করি। আমার দু মেয়েকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, কারণ তোদের দু বোনকে আমি নিজ হাতেই গড়েছি, নিজ হাতে মানুষ করেছি। গ্রামের সবাই তোদের বাবাকে আদর্শ শিক্ষক বলে জানিস তো। সেই বাবার আদর্শে তোরা আদর্শ হয়েছিস। গ্রামের মানুষ, আত্মীয়রা যে যাই বলুক না কেন, আমি তো জানি আমার মেয়েরা কেমন। তাছাড়া আত্মীয়রা যখন উল্টাপাল্টা কথা বলছিল, তখন অঙ্কন পরিষ্কারভাবে বলে দিয়েছে সে একপাক্ষিক ভালোবাসে তোকে, তোর সাথে ওর কোনো সম্পর্ক নেই। কিন্তু আপু আমায় ভুল বুঝেছে আব্বু। ওর ধারণা আমি সব জানতাম। আপু আমার উপরেও রাগ করে আছে। ওর কথায় মন খারাপ করিস না রে মা। মেয়েটার মানসিক অবস্থা বুঝতেই তো পারছিস। পরিস্থিতির শিকার জয়ী, ভুলটা আমারই। ওকে অঙ্কনের বিষয়টা আগে জানানোর প্রয়োজন ছিল। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। পাঞ্জাবির হাতায় চোখ মোছেন। উঠোন থেকে তখন জয়ের কণ্ঠস্বর ভেসে আসে। সে বেশ জোরেই শব্দ করে বলে, মা, রান্না কি হয়নি এখনো? না হলে যা আছে খেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। জামশেদ রহমান আর ত্রয়ী ঘরের দরজায় গিয়ে দাঁড়ান। জয়ী একবার শুধু ওদের দিকে দৃষ্টিপাত করে মায়ের দিকে তাকায়। মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করেন, কোথায় যাবি তুই? স্কুলে। প্রাইভেট পড়াবো আগে, তারপর ক্লাস। মা অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুই আজ স্কুলে যাবি? হ্যাঁ যাব। কেন, নিষেধ আছে? কিছু থাকলে দাও, নয়তো চলে যায়। মা অসহায়ভাবে বাবার দিকে তাকান। বাবা নির্বাক। মা বলেন, ঘরে যা, খাবার দিচ্ছি। জয়ী এমন রুক্ষ মেজাজের ছিল না, তবে রাগী ছিল। ওর এমন পরিবর্তন বাবা মাকে পীড়া দিচ্ছে, কিন্তু তারা বুঝতে পারেন জয়ীর মনের অবস্থা এখন ভীষণ খারাপ। কোনো কাজে এখন বাধা দেওয়া ঠিক হবে না। জয়ীকে ঘরে যাওয়ার জায়গা করে ত্রয়ী সরে দাঁড়ায়। জয়ী হাই স্কুলের টিচার। ছাত্রছাত্রী যারা জয়ীর কাছে প্রাইভেট পড়ে, ওদের মেসেজ করে জানিয়েছে আজ যেন প্রাইভেট পড়তে আসে। ওদের মধ্যে কেউ কেউ পরিবারসহ জয়ীর বিয়েতে এসেছিল, তাই ওদের জানা রাতেই হয়ে গিয়েছিল। তারপর আজ হুট করে প্রাইভেট। সবাই এত এত অবাক হয়েছে যে উন্মুখ হয়ে বসে আছে জয়ীর আসার। জয়ী আসা মাত্র সকলে উঠে দাঁড়ায়। জয়ীর মুখ থমথমে গম্ভীর। ছাত্রছাত্রীর সঙ্গে জয়ী সবসময় হেসে হেসে কথা বলে, দুষ্টিমি করে, কিন্তু ওই জয়ীর সাথে আজ এই জয়ীর মিল নেই বললেই চলে। জয়ী চুপচাপ বসে থাকে কিছুক্ষণ, তারপর বলে, যেটা পড়েছিল ওইটা যেন লিখে। সে মাথা নিচু করে বসে থাকলেও বুঝতে পারে ওরা একে অপরের দিকে চাওয়াচাই করছে। কৌতূহল ওদের মাঝে সবার। ক্লাসে প্রবেশ করার আগে ছাত্রছাত্রীদের কথোপকথন ওর কানে এসেছে। ওদের কথোপকথনের কেন্দ্রবিন্দু ছিল জয়ী। কেউ সহমর্মিতা দেখাচ্ছে তো কেউ করছে করুণা, কেউ কেউ আবার হাস্যরসাত্মক কাহিনী বানাচ্ছে। 1 ঘন্টা প্রাইভেট পড়িয়ে জয়ীর টিচার্স রুমে ফিরে আসে। কলিগদের সামনে দাঁড়াতে তার ভীষণ লজ্জা লাগছে। গতকাল তাদের অনেকের বিয়েতে উপস্থিত ছিল। জয়ের মনে হচ্ছে বাড়ির বাইরে বের হয়ে ভুল করেছে, জেদের বসে কাজটা ঠিক হয়নি। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে। হ্যান্ডব্যাগ টেবিলের ওপর রেখে একটা চেয়ার টেনে বসে, ছুটি এত তাড়াতাড়ি শেষ ম্যাডাম? আজই চলে আসলেন যে? কথাটা বলল জয়ের এক কলিগ। সে বিয়েতে যায়নি, তবে মনে হয় না এতক্ষণেও তিনি জানতে পারেনি গতকাল কি হয়েছে। আরেকজন তখন বলল, স্যার, বাদ দিন এসব কথা এখন। কেমন আছেন জয়ী ম্যাম? তিনি বিয়েতে এসেছিলেন, সাহায্য করলেন না কি করোনা বোঝা গেল না। জয়ী মাথা নাড়িয়ে বলল, ভালো। স্কুলের সকলের বাঁকা চোখে তাকানো। স্কুলে কেন এসেছে আজ জিজ্ঞেস করা, সম্মুখে দাঁড়িয়ে সমবেদনা দেখানোর নাম করে টিটকারি করা, মজা করা, এসব কিছু জয়ীকে তিক্ত করে তুলছে। দম বন্ধ হয়ে আসছে তার। টিফিন টাইমে কাউকে কিছু না জানিয়েই জয়ী স্কুল থেকে চলে আসে। বাজারের দোকানপাটের দোকানদার, কয়েকজন রিক্সাওয়ালা কমবেশ সবাই জয়ীকে চেনে। তারা ওকে দেখে কানাকানি করছে, ফিসফিস করে কথা বলছে। কোনো কিছুর জয়ীর দৃষ্টিগোচর হয় না। গ্রামের মহিলাগণ তো সরাসরি ধিক্কার জানাচ্ছে। পুরো রাস্তায় এতদিনের পরিচিত মানুষগুলোর অপরিচিত রূপ দেখতে দেখতে এসেছে, সহ্য হচ্ছে না আর। বাড়িতে পৌঁছে দৌড়ে নিজের ঘরে চলে আসে জয়ী। দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। বিছানার উপর দপ করে বসে হাউমাউ করে কান্না শুরু করে। মুখে হাত চেপে ধরে কান্নার শব্দ আটকানোর চেষ্টা করছে। দুহাতে মাথার চুল মুষ্টিবদ্ধ করে আহাজারি করে কান্না করে। কান্না করতে করতে দম আটকে আসে তার। সে স্বগতোক্তি করে বলে, আল্লাহ, কি দোষ ছিল বলতে পারো? এরা কেন আমায় সুস্থভাবে বাঁচতে দিচ্ছে না? কেন? কান্নার দমক বেড়ে যায় জয়ীর। প্রচণ্ড রাগ, জেদ, ক্ষোভ, বিষাদে চেপে ধরে তাকে।
দুহাতে চোখের জলে স্রোত মোছার চেষ্টা করে আলনা ওলনা থাকা একটা ওড়না টেনে নেয়। যতবার চোখের পানি মুছছে ততবার পানিতে ভরে যাচ্ছে দু চোখ। একটা চেয়ার নিয়ে খাটের ওপর উঠে সে ফ্যানের সাথে খুব শক্ত করে ওড়না বাঁধতে শুরু করে। মুক্তি দিয়ে যাবে সে সবাইকে। এক কষ্ট, এ দহন অসহ্যকর বেদনাদায়ক। বাইরে থেকে হট্টগোলের আওয়াজ শোনা যাচ্ছে। জয়ের মা কলপারে পা পিছলে পড়ে গেছেন। তার চিৎকারের দমকে বাড়ির সবাই এবং আশেপাশে যারা ছিল তারা দৌড়ে এগিয়ে আসে। পা মুচকে গেছে। সবাই ধরাধরি করে ঘরে নিয়ে যায়। জামশেদ রহমান ত্রয়ীকে বললেন, জয়ের ঘর ভেতর থেকে লাগানো, স্কুল থেকে এসেছে বোধহয়, ওকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি। ত্রয়ী মায়ের পাশ থেকে উঠে জয়ের ঘরের কাছে যায়। দরজায় বেশ কয়েকবার করাঘাত করেও কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। ত্রয়ী এবার চুপ হয়ে যায়। ভেতর থেকে কেমন যেন একটা শব্দ আসে। পূর্বের তুলনায় এবার আরও জোরে জোরে করাঘাত শুরু করে ত্রয়ী। ফলাফল শূন্য। আশঙ্কা জাগে মনে। দৌড়ে ঘরের পেছনের জানালার কাছে চলে যায়। ধাক্কা দিতেই ভেজে রাখা জানালাটা খুলে যায়। জয়ী ফ্যানের সাথে ঝুলছে, পা ছোড়াছুড়ি করছে। ত্রয়ী এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, হাত পা কাঁপছে সমানে। প্রথমে একটা ফাঁকা চিৎকার দেয়, এবার গগনবিদারী চিৎকার করে জামশেদ রহমানকে ডাকেন। ত্রয়ীর এমন চিৎকার শুনে জামশেদ রহমান সহ আরও কয়েকজন এগিয়ে আসেন। উঠানে সে শুনতে পায় ত্রয়ী চিৎকার করে কাঁদছে। শব্দ অনুসন্ধান করে ঘরের পেছনে এসে দেখতে পায় ত্রয়ী জানালার থাকা বাঁশের গ্রিলগুলো খোলার চেষ্টা করছে। উদ্ভ্রান্তের মতো আচরণ করছে ত্রয়ী। কি হয়েছে মা, এমন করছিস কেন? বলতে বলতে জামশেদ রহমান ত্রয়ীর কাছে এগিয়ে যায়। দৃষ্টি আপনা আপনি জানালা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে। ত্রয়ীর মুখ ফুটে কিছু বলা লাগে না। এবার তিনি নিজেও চিৎকার শুরু করেন। সবার উদ্দেশ্যে চিৎকার করে বলেন, দরজা ভাঙো, তাড়াতাড়ি সবাই দরজা ভাঙো। কয়েকজন শক্তির সামর্থ্য তরুণীরা দরজায় ধাক্কায়। ভেতরে ছিটকিনি ধাক্কার ধমকে ঢিলে হয়ে খুলে যায়। সঙ্গে সঙ্গে জামশেদ রহমান হুড়মুড়িয়ে ভেতরে ঢোকেন। জয়ের দোপা নিজের কাঁধের ওপর রাখেন। ইতিপূর্বে জামশেদ রহমানকে কেউ কখনো কাঁদতে দেখেনি। আছে বাচ্চাদের মতোই কাঁদছেন। বাকিরা তাড়াতাড়ি করে ফ্যানের থেকে ওড়নাটা খুলে ফেলল। জয়ী বার্দুয়েক কাশতে আরম্ভ করে এবং শরীরটা নিস্তেজ হইয়া বাবার কোলেই ঢলে পড়ে। ত্রয়ী জয়ের পালস চেক করে, নাকের কাছে হাত রাখে, নিঃশ্বাস নিচ্ছে। তারপর সবাই মিলে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের বিছানায় নির্বাক অন্তঃসারশূন্য হয়ে শুয়ে আছে জয়ী। কারোর সঙ্গে কোনো কথা বলছি না। মরতে গিয়েও সে মরতে পারল না। নিজেকে ধিক্কার জানাচ্ছে সে। মৃত্যু কি তাকে ঘৃণা করে? যদি তাই না করতো তবে সে কেন মরতে পারল না? এ জীবনের মূল্য সে একদমই নেই, একদম না। গুটি গুটিয়ে পায়ে ত্রয়ী ভেতরে এসে জয়ের পাশে বসে। জয়ী একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। ত্রয়ীর কষ্ট হয়। ফোনটা জয়ের পাশের বেডে রেখে জয়ীর হাত ধরে আকুতি করে বলে, আপু, আপুরে, তুই এখন আমার ওপর রাগ করে আছিস? তুই কেন ওই কাজটা করতে গিয়েছিলি? জয়ী আস্তে কিন্তু দারাজ গলায় বলল, ত্রয়ী, রাগ যদি তোর একবার ওপর হতো তবে সেটা মিটিয়ে নিতাম। আমি পারছিলাম না নিজের সাথে যুদ্ধ করে ভালো থাকতে। ত্রয়ীর ফোন বেজে ওঠে তখন। ফোনের স্ক্রিনে লেখা অঙ্কন ভাই। জয়ী এবং ত্রয়ী দুজনের ফোনের দিকে তাকায়। ফোন থেকে দৃষ্টি তুলে জয়ী বাঁকাভাবে ত্রয়ীর দিকে তাকায়। ত্রয়ী ফোন রিসিভ করলে ওপাশ থেকে অঙ্কন জিজ্ঞেস করে, জয়ী এখন কেমন আছে? ভালো। ত্রয়ীর ছোট উত্তর, আমি আসতে চাচ্ছি। কিন্তু জয়কে ব্যাপারটা স্বাভাবিকভাবে নেবে? আমায় দেখলে উল্টো রিয়েকশন হবে না? আপনার আসার কোনো প্রয়োজন নেই। কথা বলতে বলতে ত্রয়ী বাইরে যায়। বলল, আপু কোনো রিয়াক্ট না করলেও আপনার আসার প্রয়োজন নেই। যা হয়েছে এতে আপনার দোষ নেই কোথাও। কোনোভাবেই নিজেকে দোষারোপ করারও প্রয়োজন নেই। ভাগ্য হয়তো এমন কিছু লেখা ছিল। আমি জানি ত্রয়ী, মুখে যত কিছুই বলো না কেন, মনে মনে আমার উপর রেগে আছো। আসলে পরিস্থিতি এমন ছিল যে কোনো কিছু না বলেই বলে দিয়েছিলাম আমি তোমায় ভালো। সম্পূর্ণ কথার পূর্বেই ত্রয়ী বাধা দিয়ে বলল, অঙ্কন ভাই, যা হওয়ার হয়েছে। অতীত ঘেটে লাভ নেই। তবে একটা কথা বলি, আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে বলছি, আমায় ভুলে যান। আপনার ভালোবাসা শুধু যদি আমি কেন্দ্রিক হয় তবে সেই ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পাবে না। আমার অপরাধ? কোনো অপরাধ নেই। আপুকে যেমন আপনি কখনো ওই নজরে দেখেননি, আমিও আপনাকে কখনো সেই নজরে দেখিনি। দয়া করে এটা ভাববেন না আমি আপুর হয়ে রিভেঞ্জ নিচ্ছি। আমি শুধু সত্যটাই বলছি। তবে একথা সত্য, এই ঘটনা না ঘটে ডাক্তার হওয়ার পর যদি বাবা বলতো আপনার বিয়ে করতে, তাহলে হয়তো আমি বিনা বাক্যে রাজি হতাম। কারণ ডাক্তার হওয়ার স্বপ্ন ব্যতীত আমার জীবনে কোনো স্বপ্নপুরুষ ছিল না। তবে আমি দুঃখিত, এখন আমি নিরুপায়। ত্রয়ী, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
অঙ্কনকে আর কিছু বলার সুযোগ দিল না ত্রয়ী, লাইন কেটে দিল। জয়ের কাছে ফিরে গেল আবার। এবার জয় নিজ থেকেই কথা বলল, জিজ্ঞেস করলো, অঙ্কনের সাথে তোর সম্পর্ক ছিল, আমায় বলিসনি কেন? আমার সাথে কেন? কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না। নেই, মিথ্যে বলিস না। আমার জন্য ভালোবাসা বিসর্জন দিস না। আমি এত মহান নই আপু। যদি ভালোই বাসতাম তবে অঙ্কন ভাইয়ের সাথে বাবা তোমার বিয়ে দিতে চায়, এটা মেনে নিতাম না। তাহলে বলতে চাচ্ছি সম্পর্ক ছিল না। না, জয় আর কিছু বলল না, ত্রয়ও না। পরের দিন জয়কে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। গ্রামের মানুষের মুখে মুখে এখন শোনা যাচ্ছে আরেক নতুন কাহিনী। চায়ের দোকানে গ্রামের লোক একত্রিত হলে শোনা যায় কথাগুলো। এই বাড়ির মহিলা ওই বাড়িতে গিয়ে গল্প করছে। সব কথা জয় আর ত্রয়ীকে ঘিরে। সবার কথার ধরন, জামশেদ ভাই কত ভালো মানুষ, তার মায়া এমন কাম কেমনে করে? আচ্ছা বিয়া না হইছে নাই, এই জন্য ছোট বোনের ভালোবাসার মানুষরে পাওনের লেগা ফাঁসি দিতে হইব? কি ফাঁসি দিল? মরল তো না। শেষের কথাগুলো সকৌতুকেই বলে মানুষজন। তাদের বিষাক্ত কথার কবল থেকে বাদ পড়ে না ত্রয়ীও। তার চরিত্র তুলে বলে, মায়া মানুষ বানাইব ডাক্তার, ডাক্তারি পড়তে তো যায় নাই, গেছে ফষ্টি নষ্টি করতে। দেখো গো, বিয়া শাদী কতগুলো শহরে করছে, দুই মায়া লইয়া কত গর্ব করতো সেরির মায়ে। এখন কই গেল ওই গর্ব? দিল না চুনকালি মাইখা? এসব কথাবার্তায় এক মুখ থেকে আরেক মুখে যায়। একজনের বলি আরেকজনও আরেকটু মশলা মিশিয়ে অন্যজনকে শোনায়। সব কথাই জয়ী, ত্রয়ী এমনকি জামশেদ রহমানের কানেও আসে। জামশেদ রহমান বাজারে চায়ের দোকানেও যান না এখন। না, সম্মুখে কেউ কিছু বলে না, কিন্তু ওই যে লোকে বাঁকা চোখে তাকায়, আড়ালে কথা বলে, এসব সহ্য করা বড় কষ্টের। একদিন, দুদিন, 3 দিন সহ্য করলে এরপর মাত্রা ছাড়িয়ে যায়। সুযোগ পেলে কেউই কথা শোনাতে ছাড়ছে না। যারা কোনোদিন মুখের ওপর কোনো কথা বলতে পারেনি, তারা এখন বাড়ি বয়ে এসে কথা শুনিয়ে যায়। বাদ যায় না আত্মীয় স্বজনরাও। তাদেরকেও গ্রামবাসীদের নানান কথা শুনতে হয়। যার ঝাল এসে তারা জামশেদ রহমান এবং মায়ের উপর ওঠায়। জামশেদ রহমান আর সহ্য করতে পারলেন না, হার্ট অ্যাটাক করে বসলেন একদিন। কাকে আপনারা পথের কাঁটা বলবেন? জয়কে, ত্রয়ীকে, নাকি সমাজের বিষাক্ত মানুষরূপী কীটগুলোকে? সময়টা শীতকাল। শীতের ঠান্ডা বাতাসে দাপটে টিকে থাকাই মুশকিল। হাড় হিম হয়ে আসে। গায়ে গরম কাপড় থাকা সত্ত্বেও শীত মানছে না। শহরের তুলনায় গ্রামে বরাবরই শীত বেশি থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। উঠানে এসে দাঁড়ালেই দাঁতে দাঁত বাড়ি লাগে, ঠিক এতটাই শীত। সময়ের স্রোত নদীর মতোই। কিভাবে যে এর মাঝে 2.5 বছর কেটে গিয়েছে বুঝতে পারেনি কেউ। জামশেদ রহমান রান্নাঘরের একপাশে বসে আছেন গুটিসুটি হয়ে, গলায় মাফলার পেঁচানো আর শরীরে চাদর। ত্রয়ী ঘড়ি দেখতে দেখতে ঘর থেকে বের হয়। শীতের কুয়াশা মাথায় নিয়েই তাকে অনেকটা পথ চলতে হবে, যেতে হবে হাসপাতালে। ত্রয়ী এখন একজন সফল ডাক্তার, কত দায়িত্ব তার, ব্যস্ত সময় পার করতে হয়। জামশেদ রহমানের উদ্দেশ্যে ত্রয়ী বলল, বাবা আমি হাসপাতালে যাচ্ছি। ঘড়ি থেকে চোখ তুলে বাবার দিকে তাকাতেই তার দুহাত আপনা আপনি কোমরে চলে যায়। দুহাত কোমরে রেখে ত্রয়ী রাগি রাগি গলায় বলল, তোমার কি একটু ভয় করে না? জামশেদ রহমান জানেন ত্রয়ী কেন বকছে। তার কারণটা আহামরি কিছু না হলেও ত্রয়ীর কাছে বিশাল। মেয়ে যে তার ডাক্তার। তিনি বাচ্চাদের মতো মুখটা দুঃখী দুঃখী করে বলেন, আবার কি করেছি মা? ঢং। কি করেছো জানো না? এত শীত এখন, তার মধ্যে তুমি একটা চাদর গায়ে দিয়ে বসে আছো। কই একটা চাদর? দেখ, মাফলারও আছে গলায়। গলার মাফলারটি দেখিয়ে বললেন তিনি। ত্রয়ী কপট রাগ দেখিয়ে বলল, তুমি কি আর শুধরাবে না? শুধরালে কি আর প্রতিদিন তুই আমায় বকবি? বাপনির খুনসুটি দেখে মুচকি মুচকি হাসছে মা। হরহামেশাই জামশেদ রহমান ত্রয়ীর কাছে বকা খান, এবং সেটা ইচ্ছে করে, না হলে নাকি তার দিনটাই খারাপ যায়। ত্রয়ী যখন শাসন করে তখন জামশেদ রহমানের যেন 5 বছরের বাচ্চা বনে যান। ত্রয়ী আর কিছু না বলেই ঘরে চলে যায়। একটা সোয়েটার নিয়ে এসে সেটা পরিয়ে দিতে দিতে বলে, তোমায় বলতে বলতে আমি জানি কবে পাগল হয়ে যাব। লোকে কি বলবে বলো তো? বলবে মেয়ে ডাক্তার হলে কি হবে, নিজের বাবাকেই সুস্থ রাখতে পারে না। আমার মেয়ে লোকের কথার ধার ধারে না, সেটা আমি ছাড়া আর ভালো কে জানে। এ কথার শেষে গভীরভাবে বাবার দিকে দৃষ্টিপাত করে ত্রয়ী। সত্যি তো, বাবার অজানা নয় এই বিষয়টা। তৎক্ষণাৎ সম্বিত ফিরে পেয়ে মানকি টুপি পরাতে পরাতে বলে, দেরি হয়ে যাচ্ছে আমার। এ কি রে, মানকি টুপিও পরতে হবে? অসহায়ভাবে বললেন তিনি। ত্রয়ী মেয়েকে ধমক দিয়ে বলল, একদম চুপ, কোনো টালবাহানা করলে চলবে না। মানকি টুপি পরলে কানে বাতাস লাগবে না। যথাজ্ঞা আম্মা যান, এখন আমি আসি, সাবধানে যান।
আমি কি একটু এগিয়ে দেব? কোনো প্রয়োজন নেই। আচ্ছা। সুবোধ বালকের ন্যায় ঘাড় নাড়লেন তিনি। ত্রয়ী জানে বারণ করা সত্ত্বেও বাবা পিছু পিছু আসবে লুকিয়ে, এটা নতুন নয়, অনেক আগে থেকেই হয়ে আসে। ত্রয়ী মুসকি মুসকি হাসে। টিচার্স রুমে বসে সকালের পত্রিকা পড়ছিল জয়ী। পত্রিকা পড়া তার অভ্যাস নয়, কলেজে সে সময় কাটাতেই পড়ে। এই কলেজের সমাজকর্মী শিক্ষক হয়ে জয়েন করেছে 1 বছর হবে। পত্রিকার একটা শিরোনামে জয়ের চোখ আটকে যায়। সুনামগঞ্জ জেলায় বিয়ের দিন বিয়ে ভেঙে যাওয়ায় তরুণীর আত্মহত্যা। বিস্তারিত পড়ে জয়ী, যা বুঝল বিয়ে ভাঙার কষ্টে চেয়েও গ্রামবাসী নানান ধরনের কথা সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে। জয়ীর বুকের গহীন থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মনে পড়ে যায় সেদিনের কথা। যদি আজ সে পৃথিবীর বুকে বেঁচে না থাকতো, তাহলে তাকে নিয়েও হয়তো এমন একটা শিরোনাম তৈরি হতো। সেদিনের পর জয়ীর পথ চলাটা এত সহজ ছিল না, বরং বেঁচে থাকাটাও তার কাছে অভিশাপ বলে মনে হতো। গ্রামের মানুষ, সমাজের মানুষ যেন পণ করে বসেছিল, কিছুতে তারা জয়ীকে বাঁচতে দেবে না। না, তারা জয়ীকে প্রাণে মারবে না, মারবে কথার আঘাতে। মরে গেলে তো বেঁচেই গেল, কিন্তু এই যে গ্রামবাসীর কথা শোনা, অপমান, লাঞ্ছিত হয়, এসবের পর জয়ীর মনে হতো সে ঠিক বেঁচে নেই। একদম জীবন্ত লাশের মতো সে চুপ ছিল, নীরবে রেখেছিল নিজেকে, গুটিয়ে নিয়েছিল সবার থেকে। কিন্তু বাবার হার্ট অ্যাটাক তাকে আরেকবার ধাক্কা দেয়। সে বুঝে যায় শুধুমাত্র তার জন্যই আজ বাবার এই পরিস্থিতি। আরও একবার সে বোকার মতো সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, দ্বিতীয় সিদ্ধান্ত আত্মহত্যায় ছিল। তার বোধ বুদ্ধি ছিল না তখন, নির্বোধ ছিল, একদম নির্বোধ। কেননা জ্ঞানী ব্যক্তি, বুঝদার ব্যক্তি কখনো আত্মহত্যার পথ বেছে নেয় না। জয় নিঃসন্দেহে এখন বুঝদার ব্যক্তি, কারণ আগের সেই বোকামির কথা মনে পড়লে সে নিজেকে নির্বোধ বলে গালি দেয়। আফসোস লাগে কী করে সেই কাজগুলো করতে গিয়েছিল। তখন আশার আলো হয়ে আসে ত্রয়ী। প্রথমবারের মতো দ্বিতীয়বারও আল্লাহ ত্রয়ীকেই পাঠায়। তবে এবার সে কান্না জড়িত ত্রয়ীকে দেখেনি, দেখেছে এক কঠোর ত্রয়ীকে, যার মাঝে নতুনভাবে বাঁচার, প্রতিবাদ করার, সমাজকে বুড়ো আঙ্গুল দেখানোর উদ্যম ছিল, সাহস ছিল। শুধু আগে কোথায় যেন একটা অদৃশ্য দেয়াল ছিল। বাবার হার্ট অ্যাটাকের পরে এই দেয়ালটা ভেঙে চুরে যায়, যার ফলে দেখা মেলে নতুন ত্রয়ীর। এক হাতে সে বাবার জয়কে সামলিয়েছে, অন্য হাতে সমাজকে ঠকিয়েছে। জামশেদ রহমান কিছুটা সুস্থ হওয়ার পর বাজারে যান, সঙ্গে ছিল ত্রয়ী। তখনও পর্যন্ত গ্রামবাসীর কানাঘুষা বন্ধ হয়নি। তখন তারা আরও একটা টপিক পেয়ে যায়। লোক দেখানো কষ্ট দেখিয়ে তারা আফসোসের সুরে বলে, কত আদর যত্ন কইরানা মাইয়া দুইটারে মানুষ করছিল মাস্টার সাহেব, আর আজ এই মাইয়াগোর কারণে হার্ট অ্যাটাক করলো, বাঁচবো না তো, এমনি কি মানুষ বাঁচে? এসব কথা যে ওদের কানে আসতো না তা নয়, সবই শুনতো, তবুও চুপ থাকতো সময়ের অপেক্ষায়। চায়ের দোকান থেকে ডাক দেন প্রতিবেশী এক চাচা। সেখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনিচ্ছা প্রকাশ করলেন না জামশেদ রহমান। সেখানে গিয়ে বেঞ্চের খালি জায়গায় বসলেন। যে ডাক দিয়েছিল সে জিজ্ঞেস করলো, এখন কেমন আছে, শরীর কেমন? জামশেদ রহমান মাথা নাড়িয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি। ভালো থাকলেই ভালো। তা তোমার বড় মাই এখন আর পাগলামি করে নাকি? বিয়া শাদি দিয়া ফালাও, আর ঘরে রাখা কি হইব? আমার হাতে একটা ভালো পাত্র আছে, আগে একটা বিয়ে করছিল, ওই বউ নাই। ছেলে ধনী আছে, বিশাল জমি জমা আছে। তুমি বলে ছেলেরে আসতে কই? কি কও? বিরক্তিতে মুখ তেতো হয়ে আসে জামশেদ রহমানের। তিনি মনে মনে কিছু বলার জন্য প্রস্তুত হচ্ছেন। তখনই ত্রয়ী বলল, আসসালামু আলাইকুম চাচা। প্রথমেই মাফছি নিচ্ছি বড়দের মাঝে কথা বলার জন্য, কিন্তু একদম চুপ থাকতেও পারলাম না। আপনার পাত্রের বর্ণনা শুনে মনে হলো আপনি আসলে মেয়ে নয়, কোনো পণ্য বিক্রি করার বিষয়ে কথা বলছেন। আমার আপু তো পণ্য নয়, রক্তে মাংসে করা মানুষ। তাহলে অর্থের হিসাব কেন আসছে? তাছাড়া মেয়ে আমাদের পরিবারের, চিন্তাও আমাদের। আপনাদের এত টেনশন দেখে সত্যি আমি আতলোক। আপনার ঘরে না একটা মেয়ে আছে, শুনেছি পড়ালেখায় নাকি গণ্ডমূর্খ। এটা কিন্তু আমার কথা নয়, আপনারই মতো অনেকেই বলে। তো যাই হোক, ওই মেয়েরে এই ছেলের সাথে বিয়ে দিয়ে দেন, ভালো পরামর্শ দিলাম। চাচা তেলেবেগুনে জ্বলে উঠলেন। এতগুলো মানুষের সামনে হাঁটুর বয়সে এক মেয়ে তাকে অপদস্থ করেছে, এটা তিনি কিছুতেই মানতে পারছেন না। তিনি প্রায় চেঁচিয়ে বললেন, জামশেদ মাইয়ারি দেখি বেদব বানাইছস। এই মাইয়া লইয়া এত গর্ব, ডাক্তার বানাইবা, ঘেচু হবে। কোনোদিনও তোমার এই স্বপ্ন পূরণ হইব না। জামশেদ রহমান ব্রেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন। ত্রয়ী মাথায় হাত বুলিয়ে বললেন, কেন যে তুই এই বেদবিগুলো আগে করিসনি মা?
সকলে অবাক হয়ে তাকিয়ে আছেন। এমন উত্তর কেউই প্রত্যাশা করেনি। বাকিদের কাছে যেটা অপমান, জামশেদ রহমানের কাছে সেটা প্রতিবাদ। যাওয়ার পূর্বে ত্রয়ী বলে গেল, আল্লাহ সহায় থাকলে একদিন ঠিকই ডাক্তার হব। অসুস্থ হলে তখন আমার কাছে আসেন, ফ্রিতে চিকিৎসা করাবো। আপনাদের মতো নিন্দুক কূটনৈতিক মানুষজন এত দ্রুত মরে গেলে ভালো মানুষকেও শিক্ষা নেবে কিভাবে বলুন? তাই চিকিৎসা ফ্রিতেই করাবো। এরপর ত্রয়ী বাবার হাত ধরে চলে যায়, ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরে। একথাও গ্রামে রটে যায়। লোকে ত্রয়ীর বদনাম করে, কুচ্ছা রটে বেদব বলে। এতে ত্রয়ী বা তার পরিবার ধার ধারে না। কেউ কিছু বলতে আসলে প্রতিবাদ করে ত্রয়ী। ভয়ে কেউ কিছু বলতেও যায় না। জয়ীর কানের কথাটা আসে। সেভাবে ত্রয়ী যদি বাবার সম্মানের জন্য, বোনের সম্মানের জন্য প্রতিবাদ করতে পারে, তাহলে সে নিজে কেন তার জন্য প্রতিবাদ করতে পারবে না? ত্রয়ীর এই প্রতিবাদে পরিবর্তন করেছিল জয়ীকে, আর জয়ীর পরিবর্তন চুপ করিয়েছে সমাজকে। কারণ জয়ীও কাউকে ছেড়ে কথা বলে না। তখন থেকে সে আবারও স্কুলে যাওয়া শুরু করে, ক্লাস নেয়। কাউকে কানাঘোষা করতে দেখলে সরাসরি বলতো, এভাবে কানাকানি করে লাভ আছে? বললে জোরেই বলেন, নয়তো বলবেন কই আর কে শুনবে কই? তখন একজনের বদনাম করতে গিয়ে আরেকজনের বদনাম হয়ে যাবে। বাচ্চারা জয়ীর দিকে আর চোখে তাকালে জয়ী সবসময় ওদের বোঝাতো, বলতো সত্য মিথ্যা যাচাই করতে। এমনকি এটাও বলতো, কখনো যদি কেউ এমন পরিস্থিতিতে পড়ে, তাহলে কখনো যেন জয়ীর মতো সুসাইড করার মতো সিদ্ধান্ত না নেয়। সংগ্রাম আর প্রতিবাদ করে টিকে থাকার মধ্যেও আত্মতৃপ্তি রয়েছে। কলিগরা মজার ছলে এসব নিয়ে কথা তুলল, অনেকটা কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো। জয়ও তাদের সঙ্গে তাল মিলিয়ে হেসে বলতো, তাহলে আর বলেন স্যার ম্যাম, কি বোকায় না ছিলাম আমি। তারা অপ্রস্তুত হয়ে পড়তে জয়ীর এমন সহজ স্বাভাবিক ব্যবহারে। যে সহজে দোষ স্বীকার করে নেয় তাকে দোষ দিয়ে মজা নেই। কাজেই তারাও হতাশ হয়ে কথা বলা বন্ধ করে দিত। আরে ম্যাম, এক পৃষ্ঠার কতবার পড়াবেন? অনেকক্ষণ যাবৎ জয়ীকে আনমনে এক পৃষ্ঠার দিকে তাকিয়ে থাকতে দেখে প্রশ্নটি করল মনোবিজ্ঞান বিভাগের টিচার রিয়াদ আহমেদ। জয়ী সচকিত হয়ে বলল, আসলে ভাবছিলাম কিছু। এত মনোযোগ দিয়ে কিছু কথা থাকে যেটাতে মনোযোগ দেওয়া লাগে না, আপনা আপনি মনোযোগ চলে আসে। তারপর দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার ক্লাস আছে এখন, আসছি আমি। জয়ী চলে যাওয়ার পরও রিয়াজ স্যার যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে, একটুও নড়চড় হয়নি। জয়ীর সম্পর্কে সবটাই জানে সে, সেই সাথে জানে সমাজ আর গ্রামবাসী সম্পর্কে। সত্য মিথ্যাও যাচাই করেছে সে। তার আগে থেকে একদম প্রথম যেদিন জয়ীকে কলেজে দেখেছিল, সেদিন থেকে আলাদা ভালো লাগা কাজ করত। জয়ীর সম্পর্কে সব জানার পর ভালো লাগাটা আরও বেশি কাজ করা শুরু করেছে। খুব শীঘ্রই সে তার বাবা মাকে জয়ীর বাসায় পাঠাতে চায়। জয়ী রাজি হবে কি? হোক না হোক, প্রস্তাব পাঠাতে তো অসুবিধে নেই। মনে মনে বিয়ের কথা ভেবে মুচকি হাসে সে। পেশেন্ট দেখে নিজের চেম্বারে এসে বসে আছে ত্রয়ী, হাতে একটা বই। অবসর সময়টা সে বই পড়ে কাটায়। বাবার ইচ্ছে উচ্চতর শিক্ষার জন্য ত্রয়ীকে বাইরে দেশে পাঠাবে। ত্রয়ীর অবশ্য মত নেই। সে বাবা মায়ের সঙ্গে থেকে দুমুঠো ডাল ভাত খেয়ে শান্তিতে জীবনযাপন করতে চায়। ত্রয়ীর ফোন বাজছে। অঙ্কন ফোন করছে। সকাল থেকে অনবরত ফোন করে যাচ্ছে, দেখেও ইগনোর করছে ত্রয়ী। ফোন ধরলে নতুন কোনো কথা নেই, ঘুরে ফিরে এক কথা, সে ত্রয়ীকে ভালোবাসে। অঙ্কনের এমন পাগলামো এক মুহূর্তের জন্য হলেও ত্রয়ীকে ভাবিয়ে তোলে। অবসর সময়ে একবার হলেও অঙ্কনের কথা মনে পড়ে, সঙ্গে সঙ্গে নিজের মনকে কন্ট্রোলে এনে নেয়। ত্রয়ীর এই গুণটা বেশ ভালো। অনবরত বাজতে থাকা ফোনটি এবার রিসিভ করলো ত্রয়ী। ওপাশ থেকে করুণ সুরে ভেসে এলো, ওগো ডাক্তার রানী, এত ব্যস্ত সময় পার করো যে ফোন ধরানোর সময় পাও না। ত্রয়ী নিশ্চুপ। অঙ্কন বলল, মুখে কি কুল পেটে বসে আছো? কথা বলো না কেন? কি বলবো? আমি শিখিয়ে দেব। আজ আপনাকে খুব খুশি মনে হচ্ছে। বাহ, ডাক্তার রানী দেখি আজকাল মনও পড়তে পারে। খুশি তো বটেই। ভালো? শুধু ভালো? আর কি? জিজ্ঞেস করবে না কেন এত খুশি? বলেন। ধুর, রসকস নাই একদম মনে। আচ্ছা শোনো, গ্রামে আসছি আজকে। ও, কখন? রওনা দিয়েছি, গাড়িতে আছি এখন। আচ্ছা, সাবধানে আসবেন। আরে শোনো, ব্যস্ত নাকি তুমি? না, ফ্রি আছি। বলেন। তুমি এত কম কথা বলো কেন? বাড়ির ছোট ছেলে মেয়েরা নাকি অনেক চঞ্চল হয়, তুমি এত চুপচাপ স্বভাবের কেন? আমি তো এমনই। ভালো হয়েছে, বিয়ের পর আমি বকবক করবো আর তুমি শুনবে। আপনি বেশি বেশি ভাবা শুরু করেছেন। আমি আগেই বলেছি এটা সম্ভব না। চুপ করো তুমি। আগে ভাবতাম না, এখন থেকে ভাববো। তুমি বিয়ে না করে কোথাও যাও, এবার দেখব।
আমার পক্ষে জয়ী আছে। বুঝলাম না, বুঝতে হবে না। শুধু এইটুকু বলে বিয়েতে তোমায় রাজি করানোর দায়িত্ব জয়ী নিয়েছে। আর জয়ীর ব্যাপারে একটা গোপন খবর আমি জানি। কি গোপন খবর? রিয়াদ নামে কাউকে চেনো? অনেকেই তো আছে এই নামে। তোমার আপুর কলেজের স্যার। ও হ্যাঁ, আপু বলেছিল কয়েকবার। দুজনেই তো ডুবে ডুবে জল খাচ্ছিল। আজ আসবে ছেলে তার পরিবার নিয়ে। আপু তো আমায় কিছু বলেনি। বলবে কি? তুমি তো রোবট। ত্রয়ী নিশ্চুপ। অঙ্কন বলল, আচ্ছা রাখছি তাহলে। অনেকক্ষণ বিরক্ত করলাম। বাকিটা বাড়িতে ফিরে আল্লাহ হাফিজ। শোনো শোনো, বলেন। ভালোবাসি ডাক্তার অনেক। ত্রয়ী এবারও নিশ্চুপ। ওপাশ থেকে অঙ্কনের হাসির শব্দ শোনা গেল। তার পরপরই লাইনটা কেটে গেল। ম্যাম বিজি, আসবো? চেম্বারের দরজায় দাঁড়িয়ে বলল জয়ী, মুখে প্রশস্ত হাসি। ত্রয়ী হেসে ফেলল, বলল, অবশ্যই। আপনার জন্য সব ব্যস্ততা বাদ। চাপা মারিস না তো আর। এখন যদি কোনো পেশেন্টের ডাক পড়ে তাহলে তুই দৌড়ে চলে যাবি আমি জানি। ভেতরে আস্তে আস্তে বলল জয়ী। ত্রয়ীর সামনের চেয়ারটাতে বসল। জয়ী এখন সবসময় হাসি খুশি থাকে, তবে আজকে বেশি খুশি। তবে কি অঙ্কনের বলা কথাটাই সত্যি? একবার কি জিজ্ঞেস করবে? না থাক, বলার হলে আপুই বলবে। জয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু বলতে চাচ্ছে সে। ত্রয়ী সেই অপেক্ষাতেই আছে। জয় এবার প্রফুল্ল হয়ে টেবিলের ওপর দুহাত রেখে বলল, তোকে একটা কথা বলবো ত্রয়ী। কি কথা? রিয়াদের কথা বলেছিলাম না, সে আজ বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। এই জন্য কি তুমি এত খুশি? জয়ী উত্তরে হাসল। ত্রয়ী জিজ্ঞেস করল, আচ্ছা আপু, এর আগে তুমি কাউকে ভালোবাসোনি? না, এমনকি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাকেও না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন রে ত্রয়ী। তা তো অবশ্যই। তোকে কত কথা শুনিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। আমার উপর তোর কখনো রাগ হয়নি? না, কারণ আমি জানতাম যেদিন তুমি নিজেকে সামলে নিতে পারবে সেদিন নিজেই ভুল আর সঠিকের মাঝে তফাৎ খুঁজে পাবে। যদি কষ্ট পেয়ে থাকিস মাফ করে দিস বোন। তুমি কি আজ এই শ্বশুরবাড়ি যাওয়ার পরিকল্পনা করেছ? না মানে যেভাবে মাফটাপ চেয়ে নিচ্ছ। টিপ্পনি কেটে বলল ত্রয়ী। জয়ী চোখ বড় বড় করে বলল, আমার সাথে বিটলামি না। তোমাকেও বাড়ি থেকে বের করার ব্যবস্থা খুব শীঘ্রই করব আমি। কচু, তুই কচুর ডগা। এভাবে দু বোনের কিছুক্ষণ ঝগড়া চলে। দুপুরের পর দুজনে একসাথে বাড়িতে ফিরে। এখন আর কেউ ফিসফিসিয়ে ওদের বদনাম করে না। লাভ হয় না যে, গায়ে মাখে না। এখন আনমনে ওই সব লোকদের মুখ থেকে বেরিয়ে আসে, মেয়ে দুটোর দম আছে। এখন অপছন্দ করার মানুষের চেয়ে পছন্দ করে এমন মানুষের সংখ্যাই বেশি। সমাজের নীতি এটা। যখন তোমার সময় খারাপ যাবে তখন তারা চেষ্টা করবে টেনে হিঁচড়ে আরও নিচে নামানোর জন্য। খুব কম সংখ্যক মানুষই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আর যখন সময় ভালো যাবে তখন পাশে মানুষের সংখ্যাও বাড়বে। তথাকথিত আছে, পায়ের নিচের মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। ওদের এখন অনেক মানুষ পছন্দ করে, যেচে কথা বলে। ভালো ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসে, স্বাভাবিক। অন্যদের মতো সমাজের চাপাকলে পড়ে ওরা দমড়ে মুচড়ে যায়নি, বরং জেগে উঠেছে, সংগ্রাম করেছে। সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে দিয়েছে, তোমরা সমাজের কীট। সমাজকে কলুষিত করেছে তোমাদের মতোই মানুষগুলো। আজকাল ভালো মানুষদের জন্য সমাজ মানে আতঙ্ক। আর এই তোমাদের মতো সমাজে থাকা পথের কাঁটাগুলো উপড়ে ফেলে আমরা সামনে এগিয়ে গিয়েছি। শেষে গল্পে দুটো মেসেজ দিয়ে ইতি টানছি। মেসেজ এক, একটা বিয়ে ভাঙা মেয়ে কখনোই সমাজের কারো পথের কাটা হয় না, বরং ওই মেয়েটির জীবনে সমাজের কিছু বিকৃত মস্তিষ্কের মানসী পথের কাটা হয়ে দাঁড়ায়, যা মারিয়ে যাওয়া দুষ্কর। আর যে পারে সে সফল, সে স্বাধীন। মেসেজ দুই, মেয়ে মানে বাবা মায়ের পথের কাটা নয়, মেয়ে মানেই সমাজের পথের কাটা নয়, বরঞ্চ সমাজেই ভেঙে পড়া একটি মেয়ের পথের কাটা। মেয়ে মানে আত্মত্যাগী, মেয়ে মানে রাজকন্যা, মেয়ে মানে বাবা মায়ের ভরসা। সমাপ্ত।